হ্যাপি নিউ ইয়ার। প্রিয় দর্শক, 2025 সাল আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ, এই বিষয়টি অনুধাবন করতে পারবেন তখনই যখন মনোযোগ দিয়ে আপনি সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। 2025 সাল আমাদের জন্য সব থেকে চ্যালেঞ্জিং একটা বছর। আমরা স্রোতের সব থেকে বড় একটা নদীতে পড়ে আছি, সেটা হচ্ছে দ্রব্যমূল্য। আমাদের আয় না বাড়লেও কিন্তু ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া। যারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থাৎ সাঁতার কেটে পারে উঠতে পারবে একমাত্র তারাই জয়ী হবে, বাকি সব লোক কিন্তু ডুবে যাবে দ্রব্যমূল্যের অথই স্রোতে। আমরা কিভাবে নিজেকে সেভ করব সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। 2024 অপেক্ষা 2025 সাল আমাদের জন্য সব থেকে চ্যালেঞ্জিং একটা বছর। কারণটা হচ্ছে আমাদের কিন্তু আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া। আসলে চাষি ভাই, আপনারা যদি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান তাহলে কিন্তু ব্যয় কমা সম্ভব না। তাহলে আমাদেরকে অবশ্যই আয় বাড়াতে হবে। যদি আমরা আয় বাড়াতে না পারি তাহলে কিন্তু দেখবেন এক সময় ঘটি বাটি বিক্রি করে দিয়ে দেখবেন ঋণের দায়ে পড়ে গেছেন। কারণটা হচ্ছে মানুষের আয় 2 টাকা বাড়লেও ব্যয় বেড়েছে 10 টাকা। এখন কথা হলো, চাষিরা তো চাষাবাদ ছেড়ে অন্য কোনো কর্ম করতে পারবে না। চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বাড়াইতে হবে। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের জমির উর্বরতার লেভেলটাকে আমাদের বাড়াইতে হবে। তা না হলে কিন্তু আমরা ভালো ফলন ফলাইতে পারবো না। আপনারা যদি আপনাদের জমির সয়েল টেস্ট করেন, অর্থাৎ মাটিকে টেস্ট করেন যে মাটির স্বাস্থ্য কেমন আছে, সেখানে দেখবেন যে আজ থেকে 10 বছর আগে যে জমির উর্বরতার লেভেল ছিল এখন কিন্তু সেই পর্যায়ে নাই, অনেক নিচে চলে গেছে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা তাহলে এত ভালো ফলন পাচ্ছি কোথা থেকে? এর কারণ হচ্ছে উন্নত চাষাবাদ পদ্ধতি, সর্বোচ্চ সার প্রয়োগ এবং উচ্চ ফলনশীল ফসলের বীজ। আপনারা একটা বিষয় গভীরভাবে ভাবেন, আজ থেকে 10 বছর আগে যেখানে 1 বস্তা সার দিয়ে কাজ হইতো, এখন কিন্তু সেই 1 বস্তা সার দিয়ে আর কাজ হয় না। কারণটা হচ্ছে কি, জমির উর্বরতা শক্তি অনেকটাই কমে গেছে। এর প্রধান যে কারণটা হচ্ছে চাষাবাদের খরচ কমানোর জন্য এলোপাথারি আগাছানাশক ব্যবহার করা, জৈব সার ব্যবহার না করা এবং শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভরশীল হওয়া, জমিকে শোধন না করা। আপনারা যদি আপনার জমির স্বাস্থ্য ঠিক রাখতে চান, সবার আগে যে কাজটা করতে হবে তা হচ্ছে জমিকে আপনারা শোধন করবেন। 3 বছর পর পর আপনার জমিতে ডলচুন ব্যবহার করবেন, প্রতি শতকে 3 থেকে 5 কেজি। সব থেকে ভালো হয় আপনারা যদি মাটিটাকে টেস্ট করেন এবং আগামী 3 বছর আপনি কোন কোন ফসল করবেন তা লিপিবদ্ধ করে মৃত্তিকা গবেষণাগার ইনস্টিটিউটে সারের সুপারিশপত্র নিয়ে ওই অনুপাতে ব্যবহার করেন। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করা। সেটা হতে পারে গোবর সার, কম্পোস্ট সার, কেঁচো কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট সার, কিংবা জমিতে সবুজ সার আপনারা যদি তৈরি করতে পারেন সব থেকে ভালো হয়। এতে খরচও কম হয় এবং কাজও অনেকটা ভালো পাবেন। কিভাবে সবুজ সার তৈরি করবেন এখন জেনে নেই। যারা বোরো ধান চাষ করবেন অর্থাৎ ইরি ধান চাষ করবেন, তারা আমন ধান কাটার সাথে সাথে জমি চাষ দিয়ে হোক কিংবা বিনা চাষে হোক, একর প্রতি 7 থেকে 8 কেজি সরিষার বীজ আপনারা ছিটিয়ে দিতে পারেন। যে সরিষার গাছ সব থেকে বড় হয় এবং অধিক পরিমাণ সবুজ উদ্ভিদ পাওয়ার জন্য আপনার জমিতে হালকা করে ইউরিয়া এবং পানি সেচের ব্যবস্থা করতে পারেন। সরিষার গাছ শক্ত হওয়ার আগে আপনাদেরকে অবশ্যই জমিতে মিশিয়ে দিতে হবে, তাহলে তৈরি হয়ে গেল উৎকৃষ্ট মানের জৈব সার। এবং যারা ভুট্টা কিংবা বোরো ধান কাটার পরে আমন ধানের চাষাবাদ করবেন,
তারা জমিতে ধনচার বীজ ছিটিয়ে দিতে পারেন। আপনারা যদি অধিক পরিমাণ সবুজ উদ্ভিদ পেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ধান কাটার কমপক্ষে 15 থেকে 20 দিন আগে আমন ধানের জমিতে হচ্ছে সরিষা এবং বোরো ধানের জমিতে আপনারা যদি ধনচার বীজ ছিটিয়ে দিতে পারেন, সব থেকে সবুজ উদ্ভিদের পরিমাণ বেশি পাওয়া যাবে। কারণটা হচ্ছে কি, এখানে সময়টা বেশি পাবেন এবং গাছের পরিমাণ সব থেকে বড় হবে, ফলে কিন্তু আপনারা সবুজ উদ্ভিদের পরিমাণ বেশি পাবেন। আপনারা যদি এইভাবে সবুজ উদ্ভিদ নিজের জমিতে চাষ করতে পারেন, তাহলে এইটা হবে সব থেকে সস্তায় উৎকৃষ্ট মানের জৈব সার। তবে চাষি ভাই, এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই জমিতে কোনো অবস্থায় ইউরিয়ার পরিমাণ বেশি ব্যবহার করা যাবে না। যেখানে আপনারা 40 কেজি ইউরিয়া ব্যবহার করেন, সেখানে কিন্তু আপনাদের 22 থেকে 25 কেজির মধ্যে হয়ে যাবে, অথবা তার থেকে কমও লাগতে পারে। তবে অবস্থা অনুপাতে ইউরিয়া দেবেন। এই রিলেটেড আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি। এর পরের যে কাজটি করতে হবে, তা অবশ্যই আপনাদেরকে একই সাথে একই জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ করতে হবে। যাদের ধানই নিচু জমি আছে, অর্থাৎ ধান ছাড়া অন্য কোনো ফসল চাষাবাদ করা যায় না, সেই ধরনের জমিতে আপনারা চাষ করতে পারেন লতিরাজ কচু কিংবা পানি কচু। যদি আপনার পানি কচু করেন, সেক্ষেত্রে আপনারা লতিও পাবেন, কচুও পাবেন এবং একই সাথে আপনারা মাছের চাষ করতে পারেন। এখানে দ্বিমুখী একটা আয় হওয়ার সম্ভাবনা আছে। কিংবা আপনারা ধান খেতে মাছের চাষ করতে পারেন। এতে ধানের জমিতে যে সারটা আপনারা ব্যবহার করবেন, সেই সার থেকে যে প্লাঙ্কটন তৈরি হবে, সেই প্লাঙ্কটন খেয়ে কিন্তু ফ্রিতে আপনি মাছ চাষটা করতে পারবেন। এখানে একটা বাড়তি আয়ের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। এছাড়াও মাছা জাতীয় ফসল যেমন শিম, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এই ফসলগুলোকে বস্তায় ভাসমান পদ্ধতিতে কিন্তু চাষ করতে পারেন। এই রিলেটেড আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। নিচু জমিতে যে ফসলগুলা চাষাবাদ করে আপনারা লাভবান হবেন, সেই বিষয়ে অলরেডি আমি কিছু ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে। ইহা ছাড়াও আরো কিছু ফসলের টিপস আছে, যা পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন। সেই ভিডিওগুলো দেখতে ভিডিওর উপর লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।